জিপিএস জ্যামার দিয়ে বিমান চলাচলে বিঘ্ন ঘটানো নতুন কিছু নয়। বিশেষ করে যেসব দেশের মধ্যে বৈরী সম্পর্ক, তারা প্রায়ই এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে। সম্প্রতি এস্তোনিয়া এবং লিথুয়ানিয়া তাদের অঞ্চলে বিমান চলাচলে হস্তক্ষেপের জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছে। বিশেষজ্ঞরা রাশিয়ার এমন কর্মকাণ্ডকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধের অংশ হিসেবে বিবেচনা করছেন। প্রশ্ন হলো, ন্যাটো কি এই যুদ্ধে জড়াবে? রাশিয়ার রহস্যময় জিপিএস জ্যামারে কিভাবে অতিষ্ঠ হয়ে উঠছে পশ্চিমা বিমানগুলো? জিপিএস জ্যামিং কি, কেন এটি এয়ারলাইন্সের জন্য একটি সমস্যা, তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি ওমর ইনাম। বন্ধ তার্তু বিমানবন্দর। এস্তোনিয়ার তার্তু বিমানবন্দরটি খুবই ছোট। হেলসিঙ্কি থেকে ফিনিশ এয়ারলাইন ফিন এয়ারের ফ্লাইটটি প্রতিদিন যেখানে অবতরণ করে, কিন্তু এস্তোনিয়া শহরের বাসিন্দাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এখানেই রয়েছে ন্যাটোর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বাল্টিক ডিফেন্স কলেজ। ৪৫ মিনিটের ফ্লাইটটি ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি হয়ে বিশ্বব্যাপী ভ্রমণের সুযোগ করে দিয়েছে এখানকার বাসিন্দাদের জন্য। রাশিয়ার রহস্যময় জ্যামার। এপ্রিলের শেষ দিকে ফিন এয়ার এক বিবৃতিতে জানায়, জিপিএস নেভিগেশন সিস্টেমে বাধার কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তারা আর তার্তু বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করবে না। যাত্রীবাহী বিমানের জিপিএস সংকেত হারানোর ঘটনা এটি প্রথমবারের নয়। ২০২২ সাল থেকে পরিস্থিতির আরও খারাপ হতে শুরু করে। জিপিএস সিস্টেমে ঠিক কোথা থেকে বাধা দেয়া হচ্ছে ফিন এয়ার তা না জানালেও লিথুয়ানিয়া এবং এস্তোনিয়ার দাবি, গোটা বাল্টিক অঞ্চলে জিপিএসের ব্যাঘাত রাশিয়ার জিপিএস জ্যামিংয়ের ফলাফল। গেল মার্চেও অফিসিয়াল কাজে ওয়ারশোতে সফরে যাওয়ার সময় ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শেফসকে বহনকারী বিমানের জিপিএস জ্যামিংয়ের কবলে পড়ে। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী রাশিয়ার কালিনিনগ্রাদের আকাশসীমা পার হওয়ার সময় তার বিমানের চলাচল বিঘ্নিত করার জন্য যুক্তরাজ্য রাশিয়াকেই দায়ী করে। গত ২ বছরে বাল্টিক অঞ্চলের উপর দিয়ে উড়ে যাওয়া প্রায় সব এয়ারলাইন্সই নেভিগেশন সমস্যার সম্মুখীন হয়েছে, অর্থাৎ বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে। পশ্চিমা বিশেষজ্ঞদের দাবি, জিপিএস জ্যামারগুলো কালিনিনগ্রাদ অঞ্চলে অবস্থিত। আবার অনেকেই বলছেন, এস্তোনিয়ার সীমান্তবর্তী শহর নার্ভা এবং সেন্ট পিটার্সবার্গের মধ্যে রাশিয়ার অঞ্চলের কোথাও এই জ্যামার বসানো আছে। ফিন এয়ারই একমাত্র এয়ারলাইন্স যেটি এখন পর্যন্ত জিপিএসের সমস্যার কারণে তাদের ফ্লাইট বাতিল করেছে। জিপিএস জ্যামিং কি? জিপিএসের পূর্ণরূপ গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস মূলত স্যাটেলাইট এবং রিসিভিং ডিভাইসগুলোর একটি নেটওয়ার্ক, যা জাহাজ এবং বিমান থেকে শুরু করে গাড়ি পর্যন্ত ব্যবহার করা হয়। পৃথিবীতে অবস্থান, নেভিগেশন এবং সময় নির্ধারণের জন্য এই জিপিএস ব্যবহৃত হয়। জিপিএস বিমান পরিচালনার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নেভিগেশন টুল। জিপিএস সংকেত ব্লক বা বিকৃত করার জন্য দোকান থেকে কেনা সরঞ্জাম ব্যবহার করা কোনো কঠিন কাজ নয়। সামরিক বাহিনী এমন প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করেছে। জিপিএস জ্যামিং একটি পৃথিবী থেকেই ফ্রিকোয়েন্সি ট্রান্সমিটিং ডিভাইস ব্যবহার করে রেডিও যোগাযোগে বাধা সৃষ্টি করে, যা স্যাটেলাইট ভিত্তিক সিগন্যাল বা সংকেতের চেয়ে অনেক বেশি শক্তিশালী সিগন্যাল ট্রান্সমিট করে। স্পুফিং বা ছদ্মবেশী সিগন্যাল একটি দেশের সামরিক বাহিনী শত্রুর বিমান বা ড্রোনকে মিথ্যা জিপিএস সংকেত পাঠায়, যেন তারা তাদের লক্ষ্য বাস্তবায়ন করতে না পারে, অর্থাৎ সঠিক গন্তব্যে যেন পৌঁছাতে না পারে। প্রায়শই এই স্পুফিং জ্যামিংয়ের চেয়ে বেশি বিপজ্জনক বলে মনে করা হয়। বাণিজ্যিক বিমান চলাচলের জন্য এটি খুবই সমস্যার। যাত্রীবাহী বিমানের জিপিএস রিসিভার স্পুফিং বা মিথ্যা সিগন্যাল গ্রহণ করলে পাইলট এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কেন এটি এয়ারলাইন্সের জন্য একটি সমস্যা? বেশিরভাগ আধুনিক এয়ারলাইন্সের জিপিএস ছাড়াও তাদের অবস্থান নির্ধারণের জন্য বিভিন্ন সেন্সর এবং অন্যান্য সোর্স রয়েছে, যার মানে হলো বাধা সৃষ্টি করলেও তারা উড়তে পারে। তবে পাইলট এবং বিমান বিশেষজ্ঞদের মতে বিমান সংস্থাগুলো এখনও প্রাথমিকভাবে জিপিএসের উপর বেশি নির্ভরশীল। জ্যামিং বা স্পুফিং ঘটলে জিপিএস বন্ধ হতে পারে এবং অনেক ক্ষেত্রে বাকি ফ্লাইটের জন্য রিসেট করা যাবে না। জিপিএস নেভিগেশন কিছু ব্যক্তিগত জেটের জন্য একমাত্র রুট। তবে এয়ার বাল্টিক নিরাপত্তা ব্যবস্থাপক এবং ফ্লাইট ক্যাপ্টেন জেনিস ক্রিসপস বলেছেন, ফিন এয়ারের সাথে তার্তুর ঘটনা বিরল। জিপিএস কাজ না করলে বেশিরভাগ প্রধান বিমানবন্দরে বিভিন্ন ধরনের নেভিগেশন টুল থাকে। জ্যামিং এবং স্পুফিং ডিভাইসের বৈচিত্র্যময় প্রকৃতির কারণে
এয়ারলাইন্স সেক্টরের পক্ষে একটি সুস্পষ্ট প্রযুক্তিগত সমাধান নিয়ে আসা কঠিন, যা ঝুঁকি কমাতে পারে। এর বদলে কর্তৃপক্ষ শিগগিরই জ্যামিং এবং স্পুফিং যাচাই করার জন্য পাইলটদের প্রশিক্ষণ দিতে চাইছে। রাশিয়ার হাইব্রিড যুদ্ধের অংশ। ফিনিশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের রাশিয়া প্রোগ্রামের ডিরেক্টর আর্কাদি মোসেসের মতে, ফিনল্যান্ডের যাত্রীবাহী বিমানের জিপিএস জ্যামারের মতো ঘটনা রাশিয়ার হাইব্রিড যুদ্ধের অংশ। তবে আপাতত ফিনিশ সরকার কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে না বলেই মনে করেন মোসেস। নেওয়ার সম্ভাবনাও নেই, বিশেষত যেহেতু এই ব্যবস্থাগুলো কি হতে পারে তা সম্পূর্ণরূপে পরিষ্কার নয়। আবার ফিনল্যান্ডের রাজনীতিবিদরা দীর্ঘদিন ধরে আলোচনার পর একরকম এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে বর্তমান পরিস্থিতিতে ক্রেমলিনের সঙ্গে আলোচনা করে লাভ নেই। জিপিএস জ্যামিংয়ের ঘটনাগুলো ইউক্রেন যুদ্ধের সঙ্গে সম্পর্কিত বলে মনে করেন বিশ্লেষকরা, কেননা এরই মধ্যে পোল্যান্ড তার ভূখণ্ডে মার্কিন পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে কিনা তা বিবেচনা করছে। অন্যদিকে লিথুয়ানিয়া জার্মান ব্রিগেডের অংশ হিসেবে মোতায়েন করা জার্মান সেনাদের প্রথম ব্যাচকে এরই মধ্যে জায়গা দিয়েছে, যারা ন্যাটোর পূর্ব প্রান্তে স্থায়ীভাবে অবস্থান করছে। ন্যাটো কি যুদ্ধে জড়াবে? বাল্টিক অঞ্চলের অনেকেই এখন জিপিএস জ্যামিংয়ে ন্যাটো সাড়া দিবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন। পোলিশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের চেয়ারম্যান স্লাউমি ডেবস্কি বলেন, এটা অসম্ভব কিছু না, তবে এই মুহূর্তে ন্যাটো প্রতিশোধমূলক কোনো ব্যবস্থা নেবে না। তার মতে, রাশিয়ার বিমান জ্যামিংয়ের সম্ভাব্য প্রতিক্রিয়া পরীক্ষা করে একটি বড় আঞ্চলিক সংকটের পরিস্থিতিতে ন্যাটো কিভাবে কাজ করবে তা বোঝার চেষ্টা করছে বলেও মনে করেন ডেবস্কি। লিথুয়ানিয়ার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল ভাইডোটাস ম্যালেনিয়ানিস বিশ্বাস করেন, এ ধরনের প্রতিক্রিয়া শুরু করার জন্য ন্যাটো মিত্রদের সম্মতি প্রয়োজন। রাশিয়ার হাইব্রিড উস্কানির ক্ষেত্রে পাল্টা জিপিএস জ্যামিংয়ের জন্য ঐকমত্য পাওয়া অত্যন্ত কঠিন হবে বলে মনে করেন তিনি। ন্যাটো সদর দফতরে কর্মকর্তারা রাশিয়ার জিপিএস জ্যামিংয়ে অবৈধ সাইবার কার্যকলাপ এবং ন্যাটো দেশগুলোতে নাশকতার ঘটনার মতোই সমান গুরুত্ব দিয়ে উদ্বেগের হিসেবে আখ্যা দিয়েছেন। লিথুয়ানিয়া হয়ে রেলপথে কালিনিনগ্রাদ অঞ্চলে রাশিয়ার সামরিক যোগাযোগের পথ সীমিত বা সম্পূর্ণরূপে অবরুদ্ধ করতে পারে ন্যাটো। অনেকেরই আশঙ্কা, মস্কো এই ধরনের পদক্ষেপ বাস্তবে যুদ্ধের ঘোষণা হিসেবে বিবেচনা করতে পারে, যা একটি সামরিক সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে। এরই মধ্যে কালিনিনগ্রাদ অঞ্চলে রাশিয়ার স্থলবাহিনী উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। ইউক্রেন যুদ্ধে অনেক বেশি ইউনিট পাঠানো হয়েছে, তবে কামান, ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং দৃশ্যত পারমাণবিক অস্ত্র এখনও আছে। এই অর্থে লিথুয়ানিয়া এবং পোল্যান্ডের নিরাপত্তার জন্য এখনও হুমকি রয়ে গেছে বলেই মনে করেন বিশ্লেষকরা।